ওকে, আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা ক্লাসটা একটু দেখে নিই, আমি নিজেও চেক করে নিই। ওকে, তোমরা হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের হচ্ছে বন্ধুদের মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে ক্লাসটা এখনই শুরু করে দিব, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না। ওকে, আমরা এখনই শুরু করে দিব। আমি ক্লাসটা নিজে একটু দেখে নিই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসে একটা কঠিন একটা চ্যাপ্টার পড়াশোনা করব। সেটা হচ্ছে আমাদের অর্থাৎ যে মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা পড়াশোনা করব। ওকে, তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের আমরা কোশ্চেনগুলো দেখব এবং সাথে হচ্ছে যে আমরা অনেক কিছু শিখবো, থিওরি শিখবো, সেই সব কিছুই আমাদের আগের ক্লাসগুলো যেভাবে হয়েছে আজকের ক্লাস আমরা সেমভাবে করব। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার বোর্ডটা ক্লিয়ার কিনা এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করে জানাও। আমি দেখি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা, আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও এবং তোমাদের যে বন্ধুদের হচ্ছে মেনশন দিয়ে দিও। আমাদের আজকে যেহেতু ক্লাস 6, আমাদের হচ্ছে আর 4টা ক্লাস, মানে 5টা ক্লাস, এরপরে হচ্ছে কি আমাদের পরীক্ষা হবে। তো আশা করি আমরা আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষাটা নিয়ে নিতে পারবো, মানে 5 তারিখের মধ্যে আমার টার্গেট। ওকে, তো ইনশাল্লাহ আমাদের বিজয়ীদের পেয়ে যাব এবং আমরা মানে এক্সামটা কীভাবে নিব সে নিয়ে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। এক্সামটা কিন্তু আমাদের জুমে হবে, জুম অ্যাপসে হবে এবং অনেকটা লাইভ এক্সামের মতো, মানে তোমাকে লাইভ এক্সাম দিতে হবে। ওকে, তো এখানে কোনো 2 নাম্বারই করার সুযোগ আসলে থাকবে না। আচ্ছা, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে কোশ্চেন সলভ করা শুরু করে দিই। আমরা বেশিক্ষণ টাইম নিব না। ওকে, আচ্ছা, খেয়াল করো প্রথম যে কোশ্চেনটা মেডিকেল 19-20 সেশনের প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলতেছে কি আমাদের যে গ্রহগুলার গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটি কে আবিষ্কার করেন? কি বলছে? গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। কেমন? উপবৃত্তাকার। এই তত্ত্বটা কে দিছে? একটু কমেন্ট সেকশনে জানাও তো এটি কার তত্ত্ব। ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই এটা কেউ জানে কি না। অবশ্যই তোমাদের জানা উচিত, কারণ এই কোশ্চেনটা বেশ কয়েকবারই হচ্ছে মেডিকেলে আসে যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার এটাকে আবিষ্কার করেন। এখন আমরা বরাবরের মতো আমরা হচ্ছে জাস্ট কোশ্চেন শিখবো না, যে একটা কোশ্চেন সলভ করলাম আর কিছু না, এরকম শিখবো না। আমরা হচ্ছে কি করব, আমরা সেই কোশ্চেনটার একদম ডিটেল আলোচনা করব, ডিটেল শিখবো। ওকে, আমি দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতেছে যে ক্যাপলার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা ক্যাপলার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আচ্ছা ক্যাপলার, এখন খেয়াল করো। যাই হোক, এটা তো হচ্ছে আমাদের একটা মুখস্থ সূত্রের মতো। তো আমরা এখন এই ক্যাপলারের হচ্ছে 3টা সূত্র আছে। ওকে, ক্যাপলারে কয়টা সূত্র? 3টা সূত্র। তো এখন খেয়াল করো, আমরা যদি ক্যাপলারকে এভাবে লিখি, চিন্তা করো, আমরা যদি ক্যাপলারকে এভাবে লিখি যে চ্যাপলার লিখলাম। সি, প্রথমে কে আছে? সি আছে। সি, এ, বি আর হচ্ছে সি, কয় নাম্বার? 3 নাম্বার। তার মানে ক্যাপলারে কয়টা সূত্র? 3টা সূত্র। ওকে, আমরা এভাবে খেয়াল রাখবো, 3টা সূত্র। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা জাস্ট নাম থেকেই বের করলাম, ক্যাপলারকে লিখলাম কি? চ্যাপলার। তাহলে লিখলাম, তারপর লেখার পরে এ বি সি 3 নাম্বার, তার মানে 3টা সূত্র। এটা হচ্ছে আমাদের যে ক্যাপলার 3টা সূত্র। এখন এই 3টা সূত্র আমরা একটু ডিটেল জানবো, কারণ এই সূত্রগুলো থেকে প্রতি বছরই হচ্ছে কি আমাদের মেডিকেলে কোশ্চেন আসে। তাহলে দেখো, আচ্ছা, এখন এই 3টা সূত্র আমরা কিভাবে মাথায় রাখবো, যে ক্যাপলারের যে 3টা সূত্র, কি কি? আমরা খুব বেশি ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নাই, আমরা সূত্রগুলা ইজিলি মাথায় রাখতে পারবো। যেমন ধরো, আমরা টি দিয়ে মাথায় রাখবো। ইট মানে কি? খাওয়া। ইতে একটা, এতে একটা, টিতে একটা। তাহলে ইতে হচ্ছে ল অফ ইলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। ওকে, তার মানে দেখো বাংলায় যদি বলি, প্রথম হচ্ছে উপবৃত্তের সূত্র,
তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, তারপর হচ্ছে আমাদের সময়ের সূত্র। ওকে, তার মানে কি দেখো আমাদের সিম্পল এই ব্যাপারগুলো কিন্তু খুব ইজি, তোমার খুব বেশি ব্রেনে প্রেশার দেওয়া লাগে না, আবার কষ্ট করতে হয় না, আমরা ইজিলি কিন্তু জিনিসগুলো মাথায় রাখতে পারি। ওকে, আশা করি দেখো তোমরা বুঝতে পারছো। কারো যদি বুঝতে সমস্যা থাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আর যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছো আমি তাদেরকে বলবো তারা রেগুলার ক্লাসটা করবা, কারণ তুমি রেজিস্ট্রেশন করে যদি ক্লাস না করো, পরে যদি তুমি হচ্ছে যে দেখো প্রাইজ পাইলা না, তুমি ফার্স্ট হয়েছো কিন্তু তোমাকে প্রাইজ দেওয়া হয় না, তখন তুমি চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। কেন? কারণ তোমার বিগত রেকর্ডগুলো কিন্তু দেখা হবে, তুমি 10টা ক্লাসের নোট করছো কিনা এই জিনিসগুলো কিন্তু দেখা হবে। আমি দরকার হলে 2 দিন রেজাল্ট 2 দিন পরে দেবো, আমি সবারটা দেখে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে, বারবার বলে দিচ্ছি। তাহলে দেখো আশা করি তোমাদের কারো সমস্যা না, এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা এই সূত্রগুলো একটু পড়বো। এই সূত্রগুলোতে অনেক মজার মজার বিষয় আছে, যেমন প্রথম যে সূত্রটা ই বা উপবৃত্তের সূত্র, যেটা এলিপস আমরা যেটা বলছি, উপবৃত্ত অথবা এলিপস। দেখো এই সূত্রটা আসলে কি বলে। তোমরা উপবৃত্ত উপবৃত্ত পড়ছো না? কোনিক্স তো সবাই পড়ছো, কোনিক্স ম্যাথে অবশ্যই সবাই পড়ছো। এই কোনিক্সে কিন্তু আমাদের উপবৃত্ত বলেছিল অনেকটা দেখতে এই টাইপের শেপ। ওকে, একটা উপবৃত্তের নর্মালি কয়টা ফোকাস থাকে? এই যে 2টা। এখন খেয়াল করো আমাদের এই 2টা ফোকাসে আমাদের এখানে চিন্তা করো, তাহলে আমাদের সূত্র বলতেছে যে প্রতিটা গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে কি করে প্রদক্ষিণ করবে, একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। তার মানে এগুলো তো হচ্ছে ফোকাস, এখানে থাকবে হচ্ছে সূর্য, এখানে থাকবে হচ্ছে সূর্য, আর এখানে ধরো আমাদের একটা গ্রহ, এটা একটা গ্রহ, তাহলে এটা হলো একটা গ্রহ। তাহলে খেয়াল করো এখন আমাদের সূর্য কি 2টা, কিন্তু আমাদের যে উপবৃত্ত সেই উপবৃত্তের ফোকাস তো 2টা, তাহলে সূর্য কয়টা? 2টা হওয়ার কথা না? এই যে সূর্য মানে সূত্র তো এটাই বলে যে একটা উপবৃত্তের কি হয়, ফোকাসে সূর্যকে রেখে গ্রহটা ঘুরতেছে উপবৃত্তাকার পথে। কোন পথে ঘুরতেছে? উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এই যে শেপ কেমন, শেপ হচ্ছে উপবৃত্তাকার। এজন্যই আসলে তোমাকে এটা ল অফ ইলিপস বলা হয় বা উপবৃত্তের সূত্র বলা হয়। তাহলে ব্যাপারটা কি খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যখন গ্রহটা এই পাশে থাকবে তখন সূর্যের এই যে আলোটা এভাবে যাচ্ছে এই পাশে, তারপরে যখন গ্রহটা এই পাশে থাকবে তখন কি হচ্ছে, তখন এই পাশে এভাবে আলো দিচ্ছে। তার মানে আমাদের সূর্য কিন্তু একটাই, কখনো এই পজিশনে আছে কখনো এই পজিশনে আছে। তো আমরা চিন্তা করতে পারি যে পজিশন নাম্বার 1, আর এটাকে বলতে পারি পজিশন নাম্বার 2, মানে কখনো এই পজিশনে আছে কখনো এই পজিশনে আছে। এটা বোঝানোর জন্য আমাদের কি করা হয়, আমরা এরকম চিন্তা করি যে একটা উপবৃত্তে 2টা ফোকাসে সূর্যকে রেখে গ্রহগুলা তার চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে এই সূত্রটাতে একটু প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি তোমাদের কমেন্টগুলো দেখি। আজকের ক্লাসের উপস্থিতি খুবই খারাপ, মানে এরকম খারাপ অবস্থা আমি রিসেন্টলি আর দেখি নাই। ওকে, খুবই খারাপ অবস্থা, কেন জানি আমি বলতে পারবো না, স্টুডেন্টরা কি টাইম জানে না নাকি অন্য কিছু। আচ্ছা, একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি কমেন্টগুলো দেখি। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের ধরো প্রথম সূত্র। তারপরে আমরা যদি চিন্তা করি যে আমাদের অর্থাৎ যে ক্ষেত্রফলের সূত্রটা, সেই ক্ষেত্রফলের সূত্রটা একটু আমরা ক্ষেত্রফলের সূত্রটা নিয়ে কথা বলি। দেখো ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি করব, তাহলে আমাদের সেই ক্ষেত্রফলের সূত্র বা এরিয়া যেটা, ওকে, ল অফ এরিয়া। তাহলে দেখো এটা থেকে আমরা একদম মজার একটা ব্যাপার আছে এখানে। মজার ব্যাপারটা হচ্ছে ধরো এইটা তো আমাদের এই একটা ফোকাস, এই একটা ফোকাস। এখন কোনো কারণে ধরো এখানে তো সূর্য আছে, আমরা এখানে সূর্য লিখলাম, সূর্য, এবং এখানে ধরো এরকম ক্ষেত্রফল এরকম গেছে। ওকে, এখানে সূর্য আছে, কিন্তু আমি তোমাকে কন্ডিশনটা বলি। ধরো এখানে আমাদের একটা গ্রহ ছিল,
এটা হচ্ছে টি সময়ে এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। কত সময়ে? টি সময়ে। আবার এখানে আরেকটা গ্রহ কী করলো? এই সি অবস্থান থেকে ডি অবস্থানে গেল টি সময়ে। কোন সময়ে? টি সময়ে। তাহলে দেখো আমাদের এখানে সময়টা হচ্ছে টি, সময় কি? টি। টি মানে আমরা বলতে পারি কি? একই সময়, একই সময়। এখন খেয়াল করো, মজার ব্যাপারটা হচ্ছে কোথায় আমাদের, যেহেতু একই সময়, তার মানে আমাদের 2 নাম্বার সূত্রটা বলতেছে যে সময় যদি একই থাকে, তোমার কাছে দেখে মনে হবে এখানে যে ক্ষেত্রফলটা, এটাকে যদি ও দাও, এটাকে যদি ও প্রাইম দাও, এখানে ক্ষেত্রফলটা কত হবে? ও এ বি, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে আমরা যদি ও এ বি ক্ষেত্রফল ধরি, তারপর এখানে খেয়াল করো, এখানে হবে কি? ও প্রাইম সি ডি, এটা হবে না ক্ষেত্রফল? এই দুইটা ক্ষেত্রফল হচ্ছে সমান হবে, অর্থাৎ ও এ বি এই ক্ষেত্রফলটা আর হচ্ছে ও প্রাইম সি ডি, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। এখন প্র্যাকটিক্যালি দেখলে তোমার কাছে মনে হবে যে এই ক্ষেত্রফলটা অনেক বেশি, এটা অনেক বেশি মনে হবে, ঠিক না? অনেক বেশি মনে হবে, কিন্তু এটা আবার অনেক ছোট মনে হবে। কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা আমি তোমাকে একটু রিয়েলাইজ করাই, খেয়াল করো। ধরো এই পাশে হচ্ছে যেই গ্রহটা আছে, এটাকে সূর্য মানে আকর্ষণ কম করতেছে। কি করতেছে? আকর্ষণ কম করতেছে। ধরো এখানে আকর্ষণটা কম, এখানে ধরো এখানে আকর্ষণটা হচ্ছে বেশি, বেশি, এখানে হচ্ছে কি? কম। এখন যেখানে তোমার আকর্ষণটা কম থাকবে, যেখানে তোমার আকর্ষণটা কম থাকবে, ওকে, সেখানে দেখো, সেখানে তোমার কেন কম থাকে এটা একটু বুঝতে হবে। কম থাকার কারণ হচ্ছে দূরত্ব বেশি, তার মানে কি? দূরত্বটা বেশি হবে। এখন দূরত্ব কি হবে? দূরত্ব যদি বেশি হয় তখন আকর্ষণটা কি হবে? কম হবে। তার মানে দেখো আমাদের এখানে আকর্ষণটা কম, তাহলে এখানে কি? দূরত্ব বেশি। এখন ব্যাপারটা একটু বুঝতে হবে, তোমার দূরত্ব যখন হচ্ছে বেশি হবে তখন কি? কম আকর্ষণ করবে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা কম হবে না? ক্ষেত্রফলটা কম দেখাবে, অনেকটা কম দেখাবে। কিন্তু দেখো এই ডিস্টেন্সটা কিন্তু তুলনামূলকভাবে আর একটু বেশি হওয়ার কথা। যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে দেখো এই যে তুলনামূলকভাবে ডিস্টেন্সটা কি? বেশি হওয়ার কথা। আবার এখানে তুলনামূলকভাবে ডিস্টেন্সটা একটু কম হওয়ার কথা। একদম সিম্পল করে বলি, তোমার যেখানে হচ্ছে ডিস্টেন্সটা একটু বেশি থাকবে, মানে সূর্য থেকে দূরত্ব বেশি থাকবে, সেখানে তোমার কাছে দেখে মনে হবে ক্ষেত্রফলটা কম, কিন্তু আসলে কম না। কারণ এই যে লম্বা ডিস্টেন্সের জন্য কিন্তু ক্ষেত্রফলটা হিসাব করতে হবে। আর যেখানে তোমার দেখো এখানে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা অল্প, কিন্তু সূর্যের কাছে আছে, এজন্য কি হবে? দেখে মনে হবে যে ক্ষেত্রফলটা বেশি, কিন্তু না, লম্বাতে কিন্তু আবার কম। এই দুইটা ব্যাপারে একটু বুঝতে হবে। তার মানে আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি কারো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এটা একটু বুঝতে হবে। এজন্য তোমাকে তুমি যখন এখানে দেখো তোমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রফলটা একটু বেশি, এটা মনে হয় একটু কম, ব্যাপারটা আসলে এরকম না। আমাদের 2 নম্বর সূত্র এটাই বলতেছে যে যদি সময় হচ্ছে একই থাকে, সময় কি থাকে? সময় যদি একই থাকে, সেই সময়টা হচ্ছে কত? টি। টি হচ্ছে সময়, তাহলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। শর্ত একটাই, শর্ত হচ্ছে আমাদের সময়টা কি থাকতে হবে? একই থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। কারো যদি সমস্যা থাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ভাইয়া আকর্ষণের ম্যাটারটা আবার একটু বুঝান। দেখো আকর্ষণের ব্যাপারটা আমি একটু বলি। নর্মালি একদম সিম্পল চিন্তা করো, ধরো সূর্য তোমার খুব কাছে আছে, আর ধরো সূর্য আমার থেকে অনেক দূরে আছে। তাহলে দেখো তার মানে এখানে ধরো সূর্য আমার থেকে অনেক দূরে আছে, এখানে তো দূরে যখন হবে তাহলে কি আস্তে আস্তে আকর্ষণ করবে না? আস্তে আস্তে আকর্ষণ করবে। এজন্য তোমার কাছে দেখে ক্ষেত্রফলটা কম মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কম না। কেন? কারণ এই যে লম্বা দূরত্বের জন্য কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু বাড়বে, এটা কিন্তু হিসাব করতে হবে। আর এখানে আমাদের যেই ব্যাপারটা, এখানে হচ্ছে কি আমাদের মানে দেখে মনে হচ্ছে ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা অনেক বেশি, কিন্তু লম্বা দূরত্ব কিন্তু আবার কম। তার মানে এখানে দেখো, এখানে লম্বা দূরত্বটা একটু কিন্তু কম, এখানে লম্বা দূরত্বটা কম, আর এখানে লম্বা দূরত্বটা কি? লম্বা দূরত্বটা বেশি। ওকে, তাহলে দেখো যেখানে লম্বা দূরত্বটা বেশি সেখানে তোমার ক্ষেত্রফলটা কম মনে হচ্ছে। কেন? কারণ এই লম্বা দূরত্বের জন্য কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু বাড়বে। এটা তোমার এখানে মানে চোখের দেখায় তুমি বুঝতেছো না, কিন্তু জ্যামিতিক হিসাবে কিন্তু একই হবে। আর এখানে এই দৈর্ঘ্যটা, লম্বা দূরত্বটা কিন্তু কম, এজন্য ক্ষেত্রফলটা দেখে একটু কি মনে হয়? বেশি মনে হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখতে চাই। কারো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে জানাও, দ্রুত জানাও।
আচ্ছা, একটু দ্রুত দ্রুত জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি। কারণ আমাদের এই সূত্রগুলা একটু বুঝতে হবে, এজন্য আমি আসলে চাইলেও হচ্ছে তোমার দৌড়ায় দৌড়ায় পার করতে পারি না। আচ্ছা, এখন 3 নাম্বার যে সূত্রটা, এটা আরও ইজি এবং মজার সূত্র। দেখো আমরা 3 নাম্বার সূত্রটা নিয়ে একটু কথা বলি। 3 নাম্বার সূত্রটা খুব বেশি সমস্যা না, যেটা তোমরা পারো, তোমরা জাস্ট 2 নাম্বার সূত্রটাই সমস্যা। সময়ের সূত্র, ওকে, সময়ের সূত্র আমরা তো পড়ছি ইএটি দিয়ে পড়ছি। তাহলে দেখো এখন সময় সূত্র বলতেছে যদি এরকম হয় তাহলে আমাদের এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। তো আমাদের সময় সূত্রটা বলতেছে টি স্কোয়ার ইকুয়াল সমানুপাতিক আর কিউব। টি স্কোয়ার সমানুপাতিক কি? আর কিউব। ওকে, এখন দেখো ব্যাপারটা সেম আগের মতো এই ডিস্টেন্সটা যদি হয় ধরো আর, আবার এখানে সেম, এখানে ধরো এটা যদি হয় R1, এটা যদি হয় R2, তারপরে সময় ধরো এখানে লাগলো হচ্ছে T1, এখানে লাগবে কি T2। তাহলে এখানে একটু সিম্পলিফাই করি আমরা। দেখো যে T1 স্কোয়ার ইকুয়াল টু কে R1 কিউব ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইকুয়াল টু কে R2 কিউব। কে কেটে দেবো আমরা। তারপরে কি করব, T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইকুয়াল টু R1 কিউব R2 কিউব। ওকে, এই একটা সূত্র পেয়ে যাব। এবং আমরা সেম n পর্যন্ত করতে পারি, যে Tn স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মানে আমরা n পর্যন্ত করতে পারবো। সিম্পল কথা হচ্ছে কি আমরা n পর্যন্ত নিতে পারবো। এখন দেখো তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রফল, এই অংশটুকু যাইতে সময় লাগে কি T1 পরিমাণ, দ্বিতীয় অংশে এই অংশটুকু যাইতে সময় লাগে T2 পরিমাণ। তাহলে তোমাকে যদি ধরো একটা গ্রহের এরকম দেওয়া থাকে যে সাপোজ দুইটা অতিক্রান্ত যে পথের দূরত্বটা বা ক্ষেত্রফলটা দেওয়া থাকে, তোমাকে যদি T1 দেওয়া থাকে এবং R1 দেওয়া থাকে, আবার T2 বলা আছে, তখন তুমি কি করতে পারবা? R2 বের করতে পারবা। তার মানে এখানে যে কোনো 3টা দেওয়া থাকলে বাকিটা তুমি ইজিলি বের করতে পারবা। এটা খুব বেশি তোমাদের প্রবলেম না, এই জিনিসটা তোমরা হচ্ছে সবাই পারো। ওকে, এটা সবাই পারো। আচ্ছা, আজকে ক্লাসে মজার 2টা টপিক পড়াবো। মজার 2টা টপিক কি আমি একটু বলি, একটু ধৈর্য নিয়ে থাকতে হবে। একটা টপিক হচ্ছে আমি তোমাদেরকে বলি, কারণ তুমি তো এখানে ক্লাসগুলো করলা কিন্তু তোমার আসলে কোনো বেনিফিট হইলো না, তাইলে আমার মনে হয় না যে ক্লাসগুলো করার কোনো দরকার আছে। দেখো এখানে বইয়ে এই একটা বিদ্যুটে টপিক আছে, সেটা হলো এই যে এখানে উৎক্ষেপণ ব্যাগ, তোমরা পড়ছো না উৎক্ষেপণ ব্যাগ, এই যে 7.88 কিলোমিটার/সেকেন্ডের বেশি হইলে, 7.88 থেকে 11.2 এর মধ্যে হইলে এই মানগুলো আমরা মনে রাখবো খুবই সহজভাবে। একটা মানও মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সবগুলো তোমরা নিজেরাই পারবা। ওকে, জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। দেখো মাত্র 2 জন হচ্ছে ক্লাস শেয়ার করছে। ওকে, তোমরা যদি হচ্ছে এই কাজগুলো করো, দেখা গেল ক্লাস শেয়ার করলা না, তখন হচ্ছে দেখা যায় ওই প্রি ক্লাসগুলো অফ করে দেওয়া লাগে, তখন এটা একটা সমস্যা হয়ে যায়। কারণ দেখা যায় আমরা যদি পেইড ক্লাস করাই তখন আমাদের কাছে 50 জন ক্লাস করবে, যদি ফ্রি করাই তখনও 50 জন করবে, তখন আলটিমেটলি সবাই চিন্তা করবে যে আমরা কী করবো, ফ্রি করাবো না পেইড করাবো। এটা কিন্তু জিনিসটা একটু বুঝতে হবে, কারণ তোমাকে কেউ যদি ভালো একটা কন্টেন্ট দেয়, তোমাকে ভালো কিছু ফ্রিতে দিচ্ছে, সেটা তোমাকে একটু বুঝতে হবে যে আমাকে সেটারও ভ্যালু দেওয়া উচিত। মানে এই না যে আমি হচ্ছে এখানে ক্লাস করলাম না, দূর এটা তো আছেই ফ্রি পড়ে রয়েছে, আমি এটা পরে করলাম, বাদ বাকি জায়গায় দৌড়াদৌড়ি করলাম, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা বলছে যে পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষিত ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়? এটা একটা মুখস্থ মান, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। 45 ডিগ্রি অক্ষাংশে কি ধরা হয়? জি এর মানকে, এটা মুখস্থ করে রাখবা, জি এর মানকে আদর্শ ধরা হয়। এটা নিয়ে আমি এত বেশি গবেষণা দরকার নাই। আচ্ছা, আমরা এটা জানলাম, এটা নিয়ে খুব বেশি গবেষণার দরকার নেই। তারপরে খেয়াল করি, তারপরে কোশ্চেনে বলতেছে যে একক বরের 2টা বস্তুকণা একক দূরত্বে যেই বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি কি? আচ্ছা, একদম সিম্পল একটা ব্যাপার, সেটা আমি তোমাকে একটু পরে। এখন আমরা এই যে আমাদের যে একটা সূত্র আছে, একদম লিজেন্ডারি একটা সূত্র, সেই সূত্রটা নিয়ে একটু কথা বলবো। সূত্রটা হলো F ইকুয়াল টু, আমি এটার ডিটেল কিছুই পড়াবো না, জাস্ট এটা নিয়ে ম্যাথ কোন ধরনের আসে এসব নিয়ে কথা বলবো। ব্যাপারটা কি, এই যে 2টা বস্তু M1 M2, এদের কেন্দ্র বরাবর আকর্ষণ হবে। কোথা থেকে? কেন্দ্র থেকে। আকর্ষণ কিন্তু কেন্দ্র থেকে হবে। তাহলে M2
মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে হচ্ছে এই সূত্রটা এখানে আমরা কি করব, অ্যাপ্লাই হবে। ওকে, অ্যাপ্লাই হবে। এখন খেয়াল করি, এখন তোমাকে এখন কি বলছে খেয়াল করো, কোশ্চেনে বলছে যে একক ভরে দুইটা বস্তু কণার ভর কত, এক, এটাও এক, এটাও এক। তারপরে বলছে যে একক দূরত্বে, তার মানে দেখো ডিস্টেন্স হচ্ছে এক, তাহলে আমাদের সব যদি এক হয়ে যায় তখন থাকবে কি, তখন থাকবে হচ্ছে F = G। তার মানে তখন যেই বল দ্বারা আকর্ষণ করবে সেটা আসলে আমাদের কি G এর সমান না, এটাই বলছে। দেখো এই কোশ্চেনটাই হচ্ছে মেডিকেলে আসছে, কততে আসছে আমাদের 16-17 সেশনে আসছে। তার মানে দেখো তখন যেই বল দ্বারা আকর্ষণ করবে এই বলটাই তো কি আমাদের এই G, মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে এগুলো কিন্তু আমরা জানি, এই জিনিসগুলো আমরা জানি, একটু জাস্ট চিন্তা করে মানটা বসায় দেখলে কিন্তু তুমি বুঝবা। ওকে, এটা নিয়ে খুব বেশি জ্ঞানের কিছু নাই। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলতেছে যে দুটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে আকর্ষণ বল কত হবে। এটা তোমরা করবা যে দুইটা বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বাড়লে আকর্ষণ বল কত হবে, এটা তোমরা করো, আমি দেখি যে কেউ আনসার করতে পারে কিনা, কারণ তোমরা এই ধরনের ম্যাথ অনেক করছো। ওকে, অনেক করছো, এই ধরনের ম্যাথ অনেক করছো। আমরা আজকে অনেক কঠিন ম্যাথ করাবো খুবই সহজভাবে, একটু অপেক্ষা করো। আগে হচ্ছে যেহেতু ক্লাসের মাত্র স্টার্টিং হলো, হয়তো 10-15-20 মিনিট হয়েছে, জাস্ট নর্মাল ম্যাথ করাবো, নর্মাল কিছু ম্যাথ দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, আমরা ডিটেলে যাব। ওকে, 1/16 আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসারটা বের করছে 1/16। ভাইয়া দেখো এখানে আমরা সূত্রটা জানি কি, F সমানুপাতিক G m1 m2/d²। তাহলে আমাদের এখানে বলছে যে যদি দূরত্ব 4 গুণ বাড়ালে, দুইটা বস্তুর মধ্যে কি দূরত্ব 4 গুণ বাড়ালে, তাহলে দেখো তার মানে কিছুই লাগবে না, বাকি সবগুলোকে বাদ দিয়ে দাও, এরকম চিন্তা করবে। F সমানুপাতিক 1/d²। তোমরা একটু বেশি চিন্তা করো, এজন্য তোমাদের আনসার হচ্ছে তাড়াহুড়ো করে আসে না। তাহলে দেখো এখানে বসালে কত হবে, 1/4 1/16। মানে এটা বোঝায় হচ্ছে আগের বলটা যদি F হয়, নতুন বলটা সেটা যদি F1 হয়, তাহলে হচ্ছে কত 1/16F, এটা বোঝায়। ওকে, এটা হচ্ছে আসলে শর্টকাটের মতো। তোমরা চাইলে হচ্ছে ওই যে প্রথমে একটা F ধরতে পারো, এরপরে F1 ধরতে পারো, F1কে F দ্বারা ভাগ করতে পারো, এত কিছু করতে পারো, কিন্তু না, সিম্পল হচ্ছে এরকম। এখন তোমাকে যদি এখানে বলে, ধরো তোমাকে যদি বলে যে এরকম মধ্যবর্তী দূরত্ব ধরো 9 গুণ করলো, তাহলে কত হবে, তার মানে কি 1/81। ধরো মধ্যবর্তী দূরত্ব বললো 2 গুণ করলো, তাহলে কত হবে 1/4। এটা একটু বুঝতে হবে। ওকে, সিম্পল হিসাব, আশা করি বুঝতে পারছো। এবং এই ধরনের ম্যাথ আসলে কিন্তু এত বেশি চিন্তা করার কিছু নাই, এত ব্রেন ইউজ করার কিছু নাই, এগুলো সিম্পল ম্যাথ। তোমাকে জাস্ট বলবে যে দূরত্ব 2 গুণ করলাম কী হবে, দূরত্ব 4 গুণ করলাম কী হবে, 6 গুণ করলাম কী হবে, জাস্ট সিম্পল হিসেবে বসাই দিব। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন পরবর্তী কোশ্চেনের দিকে যাব। এবং আরেকটা কথা বলি, এই যে এই সূত্রটা দিয়ে মেডিকেলে আজ পর্যন্ত 6 থেকে 7 বার কোশ্চেন আসছে, 6 থেকে 7 বার। তার মানে এটা কিন্তু একটা 3 স্টার কোশ্চেন, এটা 3 স্টার কোশ্চেন। মানে এই টপিকটা থেকে সব কিছু পড়তে হবে, A to Z সব পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। পরবর্তী কোশ্চেন বলছে, আচ্ছা এখন দুইটা কোশ্চেন সলভ করব, কঠিন দুইটা কোশ্চেন সলভ করব। যারা আমার ক্লাসগুলা গত বছর করছিলা তারা অবশ্যই জানার কথা, সেই কঠিন ম্যাথগুলো আমি একটু সলভ করাবো। আমি দেখাচ্ছি, ফার্স্ট হচ্ছে তোমাকে দেখাবো কোন দুইটা ম্যাথ। দেখো এই যে একটা ম্যাথ আছে এখানে, সেটা হলো যে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলক ধরলে, ম্যাথ অবশ্যই শুনেই বুঝতে পারছো যে পৃথিবীকে কি করব, 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলক ধরবো। এই ম্যাথটা আমরা করব খুবই সিম্পলভাবে, মানে অ্যাডমিশনে আমরা এটা 30 সেকেন্ডে বের করব, একদম 30 সেকেন্ডে। এবং তোমাদের গাইডের প্রচলিত শর্টকাট নিয়মে না, আবারও বলে দিচ্ছি, গাইডে একটা শর্টকাট নিয়ম আছে, সেটা আমারও মনে থাকে না, এরকম কি জানি h = n - কি এরকম একটা কিছু আছে, আমার মনে থাকে না। আমরা আরও সহজভাবে বের করব। ওকে, একটু খেয়াল করো, কোশ্চেনটা বলছে কি যে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক ধরলে, কোশ্চেনটা একটু তুলে নিই, এই কোশ্চেনটা অ্যাডমিশন আসার সম্ভাবনা 100%। পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের কি ধরবো, গোলক ধরলে
তারপরে খেয়াল করো, গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কি বলছে যে অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/66 অংশ হবে, যে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের কত হবে, 1/66 অংশ হবে। এটা আমরা গাইডের প্রচলিত নিয়মে করব না। তাহলে খেয়াল করো আমরা এটা কিভাবে করব। এই কোশ্চেনটা মেডিকেল অ্যাডমিশনে 2 থেকে 3 বার আসছে, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনে 2 থেকে 3 বার এই কোশ্চেনটা আসছে। তার মানে বুঝতেছো একটা কোশ্চেন হুবহু বারবার আসে, এটা তোমার সময় আসবে। ওকে, এটা তোমার সময় আসবে। এখন আমরা এটা সলভ করব কিভাবে, দেখো প্রথমে এই কোশ্চেনটা দেখলেই তোমার নজর যাবে হচ্ছে এখানে কত অংশ হবে, এইদিকে নজর যাবে। তাহলে দেখো কত অংশ হবে, আমরা এটাকে এভাবে করব যে স্টেপ 1, আচ্ছা 1/66 অংশ হবে। 1 যেটা থাকবে সেটা খেয়াল করো। তাহলে আমরা কি করব, এই 66কে রুট ওভার করে দিব, সোজা কথা। আর স্টেপ 1-এ লেখো এখানে যেটা থাকবে সেটাকে উল্টাই দিব। তাহলে 1/66কে উল্টাই দিই, কত হবে 64। স্টেপ নাম্বার 2, এই 66কে রুট ওভার করব, কত হবে 8 হবে। স্টেপ নাম্বার 3, 8 থেকে -1 বাদ দিব, কত হবে 7। স্টেপ নাম্বার 4, আমরা 7-এর সাথে এখানে যে ব্যাসার্ধটা দেওয়া থাকবে এই যে এটাকে আমরা যদি আর ধরি, আমরা হচ্ছে এই 8টা গুণ করে দিব, আর কিছু না। দেখো তোমাদের বইয়ের আনসার হচ্ছে 7R। আনসারটা একটু মিলাই দেখো, যারা হচ্ছে লাইভ ক্লাস করতেছো আনসারটা একটু মিলাই দেখো যে তোমাদের বইয়ে আনসারটা কত দেওয়া আছে, 7R দেওয়া আছে। একটু মিলাই নাও, ওকে, একটু মিলাই নাও। তাহলে দেখো এই 7R, এই কোশ্চেনটা আমাদের কত কঠিন করে হচ্ছে বইয়ের মধ্যে করা আছে, কিন্তু আমরা কিন্তু অনেক সহজভাবে মাথায় রাখলাম। হ্যাঁ, লাস্ট লাইনটা 7Rই দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কি করলাম, 4টা স্টেপ করলাম, আর কিছুই না। জাস্ট এখানে যেটা দেওয়া আছে সেটাকে উল্টাই দিব, উল্টায় দেওয়ার পরে এটাকে রুট করে দিব, রুট ওভার করে দিব। ওকে, কি করব, রুট ওভার করব। এই যে রুট ওভার করলাম, রুট ওভার, আর কিছুই করি নেই। তারপরে কি করব, -1 করব, -1 করব, আর কিছুই করি নেই, -1। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আনসার। তো অ্যাডমিশনে এই কোশ্চেনটা হচ্ছে তোমার প্রতি বছরই আসে। তুমি ধরো ভার্সিটিতে দাও অথবা মেডিকেলে দাও, যেখানেই দাও এই কোশ্চেনটা হচ্ছে তুমি পাবা। আশা করি বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও, কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি যে কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো বুঝতে প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে জানাও। এখন ধরো এখানে 1/66 জায়গায় আমি দিলাম হচ্ছে যে √2 দিলাম, √2 কত দিলাম, √2 দিলাম। তাহলে আমাকে একটু বলো তো আনসারটা কত হবে। এটা আশা করি বুঝতে পারছো, এটা তোমাদের বুঝতে সমস্যার কথা না। ধরো এখানে 1/66 দেওয়া আছে, এর জায়গায় √2 দিলাম, √2। তাহলে আনসারটা কত হবে একটু কমেন্ট সেকশনে জানাও। দ্রুত কমেন্ট সেকশনে বের করতে হবে। আর যারা ক্লাসটা করতেছে সবাই শেয়ার দিয়ে দাও, না হয় সবগুলারে হচ্ছে লাইভ থেকে বের করে একদম দূরে পালাই দেবো। দেখো তাহলে হচ্ছে আচ্ছা একটু দ্রুত করতে হবে ভাইয়া। সেটা হচ্ছে কি, জাস্ট এখানে √2 দিয়ে দিলাম, আর কিছুই না। তোমরা একটু দ্রুত করো, আমি খুব বেশি টাইম দিব না, কারণ আমার নিজেরই হচ্ছে বিরক্ত লাগে খুব বেশি টাইম দিতে। আমি দেখতে পাচ্ছি নাইম বলছে যে √2 -1 × r। দেখো নাইম, তুমি কিন্তু অলরেডি ভুল করে ফেলছো। আচ্ছা যাই হোক, বাকিরা একটু চেষ্টা করো। আমি আশা করি তোমরা পারবা, তোমরা 2-1 জন হইলেও পারবা। নাইম অলরেডি ভুল করে ফেলছে। তাহলে দেখো স্টেপ 1 আমি কি করছিলাম, স্টেপ 1-এ এখানে যেটা থাকবে সেটাকে উল্টাই দিব। তাহলে √2কে উল্টাই দাও, √2কে উল্টাইলে হবে 1/√2। এটাই হচ্ছে তোমাদের প্রথম ভুল, এই ভুলটা হচ্ছে নাইম করছে। ওকে, তারপর স্টেপ 2তে আমরা কি করব, স্টেপ 2তে কী করছিলাম, স্টেপ 2তে হচ্ছে আমাদের এই 1/√2 যেটা থাকবে। দেখো আমরা কি করছিলাম, এখন আমাদের এটা হইলো, তারপর এটাকে আমরা রুট ওভার করে দিব, অর্থাৎ 1/√2। আমরা কি করছিলাম, এই যে রুট করব, যেটা পাবো সেটাকে রুট করব। তারপর স্টেপ
স্টেপ 3 তে কী করছিলাম, √2 - 1 বাদ দিছিলাম, তারপরে এটার সাথে আর গুণ করছিলাম। দেখো নাইম, তুমি হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আসলে বুঝতে পারো নাই, তুমি জিনিসটা ভুল করে ফেলছো। আমি দেখতে পাচ্ছি আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করছে। আচ্ছা, এই যে রিয়েল ম্যান আরেকজন, ও হচ্ছে কমেন্ট করছে যে সূত্র হচ্ছে √n-1। ভাইয়া প্রথমেই বলছি, ক্লাসে এই ম্যাথটা করানোর শুরুতেই বলছি, অনেক সূত্র আছে গাইডে অনেক সূত্র আছে, কিন্তু এই অ্যাডমিশনে যাইয়া ভাইয়া √1 - এটাই মনে থাকে না, তখন তুমি সলভ করবা কিভাবে? তোমার তো এটাই মনে থাকবে না মিয়া। তো তোমার কিন্তু এই স্টেপটা কিন্তু তোমার মনে থাকবে, এবং মনে না থাকলেও তুমি কিন্তু চিন্তা করে বের করতে পারবা। বাট কোনো শর্টকাট শিখে তুমি আসলে খুব ভালো জায়গায় চান্স পাওয়া যায় না, কারণ শর্টকাট কোনো কাজে লাগে না, সত্যি কথা বলতে কোনো কাজেই লাগে না। তোমার তুমি অ্যাডমিশন টাইমে কম হইলেও 500+ শর্টকাট শিখবা, দেখবা পরীক্ষার হলে তোমার মানে 50টাও মনে পড়তেছে না, এরকমই হয়, 50টাও মনে পড়বে না। তখন তোমার হচ্ছে ওই প্রসেসটা চিন্তা করে যারা লিখতে পারবে তারাই চান্স পাবে। এই মানে ব্যাপারটা এমনই, শর্টকাট দিয়ে আসলে কিছু হয় না। তাহলে দেখো, আমরা আনসারটা একটু মিলায় নাও। আমি দেখতে পাচ্ছি সৈকত হচ্ছে সঠিক আনসার দিছে, আর বাকিদের আনসারে আমি মিল দেখতে পাচ্ছি না, অর্থাৎ তোমরা ভুল করছো। তাহলে দেখো আনসারটা হচ্ছে কি, এরকম আনসার হবে। এখন আরেকটা ম্যাথ করো, এখানে 1/√2 এর 1/√2 দিলাম, কত দিলাম? 1/√2 দিলাম। তাহলে কত হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি কত দিলাম। 1/√2 দিলাম, একটু কমেন্ট সেকশনে জানাও। এই ম্যাথটা কিন্তু করতে হবে, কারণ এই ম্যাথটা প্রতি বছর তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি এগুলোতে থাকে 100%, একদম 100% থাকবে এই ম্যাথটা, কোনো মিস যাবে না। তাহলে দেখো, তার মানে কি, একটা ম্যাথ এত ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, তুমি এটা করলা না, মানে পাকনামি করে বাদ দিয়ে দিলা, তাহলে তো কোনো লাভ হলো না। তোমার যেগুলো একটু ইম্পর্টেন্ট বলে এই জিনিসগুলো একটু পারতে হবে। ওকে, আমরা আরেকটা ম্যাথ সলভ করবো। আমি ম্যাথটা বের করি, তোমরা হচ্ছে আপাতত এই ম্যাথটা করো। আমি ম্যাথটা বের করতেছি, তোমরা এটা করো। আচ্ছা, আর কেউ পয়েন্টে মান বের করবা না ভাইয়া, পয়েন্টে মান বের করবা না। আচ্ছা, আমি দেখতে পাই, দেখছো মাত্র ম্যাথটা শিখেছি, কিন্তু অনেকেই ভুল করতেছে। আমি দেখতে পাচ্ছি সৈকতের ম্যাথটা আবারও হয়েছে না। ছেলেটা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং আমার নামের সাথে মিল, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। দেখো তাহলে তোমরা বারবার হচ্ছে একই কাজ করতেছো, একই ভুল বারবার করতেছো, আমি দেখতে পাচ্ছি। স্টেপ নাম্বার 1 খেয়াল করো, সমস্যা কোথায় আমি বুঝতেছি না, কোথায় সমস্যা করতেছো। স্টেপ নাম্বার 1-এ যেটা থাকবে সেটাকে উল্টাই দিবা। তাহলে 1/√2 এটাকে উল্টাও, যেটা থাকবে সেটাকে উল্টাই দিবা। উল্টাইলে কত হবে? জাস্ট √2। তারপরে যেটা পাবা স্টেপ নাম্বার 2-তে যেটা পাবা সেটাকে রুট করবা। তাহলে √2 যেটা পাবা সেটাকে রুট করবা, যেটা পাবা সেটাকে তাকে রুট করবা। ওকে, তারপরে স্টেপ নাম্বার 3, এই √2 এটা থেকে -1 বাদ দিবা। স্টেপ নাম্বার 4 আর গুণ করবো, আর কিছুই না। দেখো কারা ভুল করছে একটু দেখো, ভুল করা যাবে না ভাইয়া, এসব জিনিস ভুল করা যাবে না, ভুল করলে হচ্ছে সমস্যা আছে, কারণ অ্যাডমিশনে আসবে এবং তোমার এই ম্যাথগুলো মানে এভাবে ঘুরেই আসবে, কখনোই তুমি বইয়ের হুবহুব ম্যাথ পাবা না। তাইলে কি এই ম্যাথটা আমরা ক্লোজ করে দিলাম। যারা এখনও বুঝতেছো না, বারবার বাসায় প্র্যাকটিস করো। তারা হচ্ছে 3টা মান নিবা, তোমরা এখানে 3টা মান নিয়ে করবা। একটা নিবা হচ্ছে 1/3, আরেকটা নিবা হচ্ছে 1/√3, আরেকটা নিবা হচ্ছে শুধু √3। এই 3টা মান নিয়ে প্র্যাকটিস করবা, এই 3টা মান নিয়ে কী করবা? প্র্যাকটিস করবা তোমরা। ওকে, আচ্ছা, আমরা এই ম্যাথটা এখানেই ক্লোজ করলাম, কারণ এক ম্যাথের পিছিয়ে এত টাইম দেওয়া যাবে না, আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে। ওকে, আচ্ছা, পরবর্তী আরেকটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, একদম অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? আচ্ছা, ভূপৃষ্ঠে ওজন হচ্ছে কত? 648 নিউটন। চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটাও তোমার অ্যাডমিশনে
প্রতি বছরই আসে, ওকে? এগুলা কিন্তু অ্যাডমিশনে আসে, এই জন্যই করাচ্ছি। এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা আমরা কিভাবে করব? কেউ কি জানো যে এটা আমরা কিভাবে করব? আচ্ছা দেখো, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো এটা খুবই সিম্পল। আগে তোমাদের বইয়ের আনসারটা বলি। বইয়ের আনসারটা হচ্ছে 520 এরকম কিছু আর কি। দুইটা আনসার, 128 আর হচ্ছে 520। কারণ আমি তো আনসার বের করবো, এই জন্য আমি তোমাকে দেখাই। বলছে যে ভূপৃষ্ঠে ওজন হচ্ছে 648 নিউটন। মানে এটাকে একটু সিম্পলিফাই করি, ডব্লিউ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু 648 নিউটন, এটাই। আচ্ছা, চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? এখন দেখো ব্যাপারটা, মজার ব্যাপারটা খেয়াল করো। মজার ব্যাপারটা হচ্ছে চাঁদে জি এর মান, দুইটা কথা লিখো। চাঁদে জি এর মান পৃথিবীর 1/6 গুণ। আবার লেখো চাঁদে জি এর মান পৃথিবীর জি এর মানের 1/5 গুণ। বুঝতে পারছো? দুইটা কথা। এখন এটার পাশে লিখো যদি ম্যাথ না করলে, আর এটার পাশে লিখবো ম্যাথ করলে। এই কথা দুইটা লেখো, তাহলে সলভ শেষ। মানে এই কথা দুইটা লিখলেই আনসার শেষ। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। আমি এর আগে যখন 2020 সালে স্টুডেন্টদের জন্য ক্লাস নেই তখনও করাইছিলাম, তো তোমাদেরও করাই দিচ্ছি। দেখো এই দুইটা কথা একই কথা, কিন্তু কি বোঝায়? একবার লিখলাম 1/6, একবার লিখলাম 1/5। এবার আসি, পরে বোঝাচ্ছি, এখন একটু খেয়াল করি। এখন দেখো ভূপৃষ্ঠে ওজন হচ্ছে 648, এটাকে 5 দ্বারা ভাগ দাও, দেখবা আনসার আসবে সম্ভবত 129.5 এরকম আসবে, এরকম কিছু একটা আসে। এখন এই যে এই ওজনটা আসতেছে, এটা হচ্ছে ওই ব্যক্তির চাঁদে ওজন, ওকে? তার মানে কোনো একজন ব্যক্তির ওজন ভূপৃষ্ঠে যদি হয় 648 নিউটন, সেই ব্যক্তির ওজন যখন সে চাঁদে যাবে তখন হয়ে যাবে 129.5 নিউটন। তাহলে এটা কত? এটা হচ্ছে ভূপৃষ্ঠে ওজন। আচ্ছা, এখন দেখো তাহলে ওজনের একটা কি ডিফারেন্স হয়ে গেছে না? তাহলে ওজন হ্রাস পাইছে কতটুকু? 648 মাইনাস 129.5 কত হয়? হিসাব করে আমাকে জানাও। এখানে আনসার যেটা আছে 518 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা হবে, ওকে? 18 পয়েন্ট সামথিং। তাহলে দেখো এখন আমি একটু আগে কেন দুইটা আনসার লিখলাম, যে দুইটা আনসার লিখছিলাম, একটা হচ্ছে 128 আর একটা হচ্ছে 520। কারণ তোমাকে তো বুঝাই দিতে হবে, নাহলে তুমি বুঝবে না বাসায়। আমাদের এই দুইটা হচ্ছে বইয়ের আনসার, কিন্তু যখন এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসবে তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, এজন্য আমাদের ক্লোজ কাছাকাছি মান বের করতে হবে। তো আমরা নর্মালি জানি যে আমাদের পৃথিবীতে জি এর মান যেটা, সেটা চাঁদে গেলে সেই জি এর মানটা হয়ে যায় 1/6, মানে 6 গুণ পর্যন্ত কমে যায়। এটা হচ্ছে সঠিক মান, এটা সঠিক মান। এই 1/6টা হচ্ছে সঠিক, এটা মুখস্থ। কিন্তু এখন যখন হচ্ছে ম্যাথ করব তখন ধরবো হচ্ছে যে 1/5 অংশ কমে যায়। কেন 1/5 ধরবো? কারণ যদি 1/6 ধরো, এখানে 6 বসাইলে তোমার মানটা অনেক কমে যাবে, মানটা অনেক কমে যাবে, ইয়ে হয়ে যাবে। তাহলে দেখো এই জন্য আমরা কি করি, আমরা ম্যাথ করার সময় লিখছি যে 1/5 বসাবো। ম্যাথ না করলে নর্মালি হচ্ছে আমাদের কত? 1/6। তাহলে দেখো তারপর আমরা 1/5 ধরছি, তারপরও দেখো আমাদের মানটা কি 1.5 এর ডিফারেন্স হয়ে গেছে। এবার 6 ধরলে কি হবে? আরও ডিফারেন্স হয়ে যাবে, এই জন্য আমরা 1/5 ধরছি। এখন দেখো আমরা কি করলাম, এটা হচ্ছে চাঁদের ওজন, আর এই যে দুইটা ডিফারেন্স এটা হলো তার হারানো ওজন। তার মানে একজন ব্যক্তি যখন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে চাঁদে যাবে তখন সে এতটুকু ওজন হারাবে। এই যে 648 নিউটনের ব্যক্তি যখন চাঁদে যাবে তখন সে 518.5 নিউটন ওজন হারাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি তোমাদের কোনো সমস্যা আছে কিনা।
আর আমাদের হচ্ছে এই যে মহাকর্ষ অভিকর্ষের আসলে লেকচার শিট আছে, কিন্তু আমি কাউকে আনফর্চুনেটলি দিতে পারছি না, কারণ হচ্ছে এই লেকচার শিটগুলো তোমাদের কাছে পাঠানোর জন্য কুরিয়ার করা যে ঝামেলাটা, ওই ঝামেলাটা হচ্ছে আমি আসলে এখন ম্যানেজ করতে পারতেছি না। যাই হোক, আমাদের এই লেকচার শিটগুলি নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের লেকচার শিটগুলো হচ্ছে খুব দ্রুত হচ্ছে বই আকারে আসতেছে। ওকে, তখন আমি হচ্ছে সিলেক্টিভ স্টুডেন্টদেরকে সে বইটা দিব, কোনো সমস্যা নাই, বই নিয়ে টেনশনের কিছু নাই। এবং খুব দ্রুত হচ্ছে সেই ঘোষণাও দিয়ে দিব যে কাদের দিব, কিভাবে দিব, সব কিছু ঘোষণা দিয়ে দিব। ওকে, তো আমাদের লেকচার শিট আপাতত অফ রাখছি, কারণ হচ্ছে এগুলো পাঠানোটা একটু ঝামেলা, এই জন্যই অফ রাখা। আচ্ছা, ব্লার কেন দেখাচ্ছে? দেখো দেখো, এখন আর ব্লার দেখাচ্ছে না, এখন সম্ভবত দেখাচ্ছে না, এখন ক্লিয়ার দেখাচ্ছে। দেখো এখন ক্লিয়ার কিনা। আচ্ছা, এখানে যখন তুমি ম্যাথ করবা না, নর্মালি হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মানটা চাঁদে গেলে 1/6 অংশ কি হয়, কমে যায়। আর নর্মালি যখন ম্যাথ করলে সেটা ধরবা হচ্ছে 1/5, আর কিছু না। ম্যাথ করলে 1/5, ম্যাথ না করলে 1/6। ওকে, আর কিছুই করি নেই। কারো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, কারণ আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে। এখন একটা কঠিন টপিক পড়াবো, যেটা তোমাদের হচ্ছে যে খুব বেশি ভয় হয়, সেই টপিকটা একটু পড়াবো। আচ্ছা, বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে পরবর্তী অংশে যাই। আমরা পরবর্তী অংশে যাচ্ছি একটু। কিন্তু কেন এমন করতে হয়? আমি দেখতে পাচ্ছি তিশা কোশ্চেন করছে। আসলে কেন হয়? কারণ আমাদের এই যে ম্যাথের আনসারটা যাতে আমরা 128-এর কাছাকাছি রাখতে পারি, 129। যদি তুমি এখানে 6 ইউজ করো, এটা কিন্তু 129 থেকে আরও বেড়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু মানটা আরও দূরে চলে যাবে। নর্মালি আমাদের বইয়ের আনসার হচ্ছে 128। এখন অ্যাডমিশনে তো তুমি তো ক্যালকুলেটার পাবা না, এই জন্য আমরা 5 ইউজ করি, যাতে আনসারটা কী হয়, 128-এর কাছাকাছি আসে। 6 ইউজ করলে আরও বেশি আনসার হয়ে যাবে, তার মানে কি তখন তো দূরে সরে যাবে। ওকে, এই জন্যই আসলে ইউজ করি। আশা করি বুঝতে পারছো। এখন এটা গেল এই আমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ। আমরা আরও ম্যাথ করাবো, তার আগে একটু থিওরি দেখাইনি। ওকে, আমি এখন আর দৌড়ে মেডিকেল কোশ্চেন সলভ করাই না, কারণ হচ্ছে এখানে তোমার টাইমটা ওয়াস্ট হয়। তো এই জন্য যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, ওই টপিকগুলো হচ্ছে আমি নিজে আগে অ্যানালাইসিস করে রাখি, দেন তোমাদেরকে সরাসরি এই টপিকগুলো পড়াই। কারণ আমাদের কোশ্চেন লেখার যে টাইমটা, সেটা একটা টাইম ওয়াস্ট হয়, এই জন্য এই কাজটা করা। এখন দেখো, আমাদের আরেকটা জিনিস জানি, জি এর মান, এই জি এর মানের একটা মানে কতগুলো মান আছে, জি এর কতগুলো মান আছে। ধরো বিষুব অঞ্চলে একটা মান আছে, বিষুব। তারপরে ধরো ঢাকাতে একটা মান আছে, তারপরে ধরো রাজশাহীতে একটা মান আছে। ওকে, তারপরে ধরো কি মেরুতে একটা মান আছে। আচ্ছা, এই মানগুলো কি কেউ মনে রাখতে পারো? বই না দেখে আমাকে বলো তো রাজশাহীর জি এর মানটা কত, রাজশাহীর জি এর মানটা কত? অথবা তুমি আমাকে বলো যে ঢাকার জি এর মানটা কত। একটু কমেন্ট সেকশনে বলো তো, আমি দেখি যে কেউ মনে রাখতে পারো কিনা। মনে না রাখলে কোনো সমস্যা নাই, এখানে তোমাকে কেউ মারবে না, আমিও কিছু বলবো না। একটু কমেন্ট করো, আমি দেখি যে কেউ আসলে জিনিসটা মনে রাখতে পারো কিনা। বই না দেখে বলো, বই না দেখে বললে সবচেয়ে ভালো হয়, কারণ দেখে বললে তো তুমি পারবাই। আচ্ছা, না ভাইয়া ভুলে যাই। আচ্ছা, স্বাভাবিক, তুমি ভুলে যাবা, এজন্যই হচ্ছে আমি জিনিসটা পড়াচ্ছি, নাহলে কিন্তু আমি পড়াইতাম না। ওকে, সবার আগে প্রথমে 9 বসায় দাও, 9। এবার এখানে বসাও 780, এখানে বসাও 783, এখানে বসাও 790, এখানে বসাও 832। দেখো 80, 83, 90 আর 432। এবার দেখো, এবার বইয়ের সাথে মিলাও। বিষুব অঞ্চলের মান কত, এটা। রাজশাহীর মান কত, এটা। মেরুর মান কত, এটা। এখন মনে থাকবে, আর মনে রাখবো কিভাবে? এটা দিয়ে। এটা কি? বিধারাম। এই শর্টকাটটা দিয়ে হচ্ছে আমরা মাথায় রাখবো, এবং সবার আগে 9 বসাবো, তারপরে কিছু রাউন্ড ফিগার মাথায় রাখবো। 780, 783, 790, তারপর হচ্ছে 832। ওকে, 832। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, এখন কোনো সমস্যা আছে কিনা দেখো।
আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াইতে হবে। সেটা হচ্ছে এই যে কঠিন কিছু মান তোমরা মাথায় রাখতে পারো না। আমি একটু আগেও দেখাইছি, এখানে কিছু কঠিন মান আছে। এই যে তোমার 7.88 অপেক্ষা যদি কম হয়, 7.88 অপেক্ষা বেশি হইলে, 11 কম হইলে, বেশি হইলে, এই মানগুলো একটু পড়তে হবে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো, ফার্স্টে আমি তোমাদের বই থেকে জিনিসগুলো দেখে দেখে তুলবো, কিছুই করব না, জাস্ট বই থেকে দেখে দেখে তুলবো। তোমরা বুঝতে পারছো কোন বক্সটা? সেই বক্সে তোমাদের 5টা বা 6টা মান আছে, আমি জাস্ট দেখে দেখে তুলবো, আর কিছুই করব না। দেখো, এখন ফার্স্টে এখানে বলা আছে যে 7.88 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম হইলে, 88 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম, তাহলে কম হইলে কি হবে? এরপর 7.88 কিলোমিটার পার সেকেন্ড হবে। এরপর তোমার 7.88 থেকে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ডের সমান হবে। ওকে, তারপরে কি আছে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে যে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি হইলে। আচ্ছা, এটা তো তোমরা পারো, এটা নর্মাল একটা জিনিস। এটা কীভাবে মাথায় রাখবা? এভাবে ধরবা 7.88 থেকে শুরু, তারপরে চিন্তা করবা হচ্ছে যে 11.2 আছে, তাহলে প্রথমে চিন্তা করবা কম, 7.88 থেকে কম, তারপরে হলে কি মাঝখানে আসবে, 7.88 থেকে কমের পরে হচ্ছে সমানে আসবে, তারপর হচ্ছে কি 7.88 থেকে 11.2 এর মাঝখানে, তারপরে হবে 11.2, তারপর হবে কি 11.2 কিলোমিটারের বেশি। ওকে, এই 5টা। এখন এগুলা সমস্যা না, এগুলা কোনো সমস্যা না, এগুলো আমি বই থেকে দেখে দেখে লিখছি, আর কিছুই করি নাই, জাস্ট বই থেকে দেখে দেখে লিখছি। এখন এগুলার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, কখন তোমার মানে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে, কখন পৃথিবী পৃষ্ঠে ফেরত আসবে, কখন আকৃতি উপবৃত্তাকার হবে, কখন হচ্ছে অধিবৃত্তাকার হবে, এটা একটা ঝামেলা আছে, ঠিক না? এই জিনিসগুলো কি কেউ মনে রাখতে পারো? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখি এই জিনিসগুলো সহজভাবে কেউ মনে রাখতে পারো কিনা। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখি যে এই জিনিসগুলো সহজভাবে কেউ মাথায় রাখতে পারো কিনা। কারণ আমরা এখন একটা ট্রিক শিখবো। এই জিনিসগুলা আমাদের যে ব্ল্যাক হোল ফিজিক্স লেকচার শিটগুলো আছে, এখানে হচ্ছে আমি একদম সুন্দর করে দিয়ে দিছি, সুন্দর করে দেওয়া আছে। ইনশাল্লাহ তোমাদের কাছে খুব দ্রুত এই শিটগুলো পৌঁছে যাবে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, ওকে ওকে, পারতে হবে না, এগুলা তোমাদের পারতে হবে না, খেয়াল করো। এখন দেখো, এই প্রথম তিনটার জন্য লেখো হচ্ছে ব্যাক লেখো, তারপরে পরবর্তী 2টার জন্য লেখো হচ্ছে আউট। আমি যা যা করি তা লেখো। তাহলে দেখো, এখন ব্যাক বলতে কি বোঝাচ্ছে? ব্যাক বলতে বোঝাচ্ছি ভাইয়া যে বস্তুটা পৃথিবীতে ফেরত আসবে, আচ্ছা যাই হোক, বানান ভুল হয়েছে। আর আউট মানে হচ্ছে বস্তুটা পৃথিবী ছেড়ে চলে যাবে। এই তো একটা ঝামেলা শেষ। এখান থেকে অনেক এমসিকিউ আসে অ্যাডমিশনে। তাহলে তোমাকে যদি বলে যে কোনো একটা বস্তুর এই যে 7.8 কিলোমিটার পার সেকেন্ড এর কম ব্যাগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে এটা কি পৃথিবীতে ফেরত আসবে না পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে? আমরা জানি প্রথম 3টা হচ্ছে ব্যাক, মানে ফেরত আসবে। তার মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের আগ পর্যন্ত বস্তুটা কি ফেরত আসবে। কিন্তু যখনই 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে, তখনই কি হবে? বস্তুটা পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে। একটা গেল ঝামেলা, এটা গেল আমাদের একটা ঝামেলা। ওকে, আমাদের আরও 2টা ঝামেলা আছে। একটা হচ্ছে আকারটা কি হবে, এটা একটা কোশ্চেন। 2 নম্বরে আরেকটা যে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে আমাদের এই মানের রেঞ্জগুলা একটু মাথা রাখাটা সমস্যা। এখন এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে বলো। এতটুকু বুঝতে আচ্ছা, একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখি। ওকে ওকে, এখন খেয়াল করি আমরা। দেখো, এখন আমরা মাথা রাখার জন্য এটা একটু মাথা রাখবো, ওভার উপরে আলো পরে। আমরা পাঠাও চিনি না? পাঠাও অ্যাপস, পাঠাও
সেম পাঠাওয়ের মতো একটা আছে উবার। ওকে, এখন এখানে একটু খেয়াল করি, উভার এটাকে আবার একটু দুই ভাগ করব, রসাওটাকে এক ভাগ করব, বারকে দুই ভাগ করব, আর বার হচ্ছে এক ভাগ, আর উপরে এক ভাগ, আলো এক ভাগ, পরে এক ভাগ। তাহলে দেখো রসাওটাকে যদি আমরা এক ভাগ করি, এটা হবে আমাদের উপবৃত্তাকার। কেমন? উপবৃত্তাকার। আর এখানে এটা হবে বৃত্তাকার, আর উপরে এটা হবে উপবৃত্তাকার। লেখো আগে আমার মতো লেখো, তারপর আমি বুঝাচ্ছি কি লিখছি আমি। এটা হবে অধিবৃত্তাকার, এটা হবে পরাবৃত্তাকার। লেখো আগে লেখো, তারপর আমি বুঝাচ্ছি আমি কি লিখছি, সেটা আমি তোমাকে বুঝাই দিব। আগে তুমি লেখো, এগুলো লিখে নাও, তারপর আমি বুঝাচ্ছি যে আমি কি লিখছি। ওকে, যদি কারো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে একটু জানাও, আমরা ক্লাস শেষ করে দিব, কোনো সমস্যা নাই। যদি প্রবলেম থাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা এখানে কয়টা পাচ্ছি? 1 2 3 4 5টা। এখানে কয়টা মান আছে ভাইয়া? একটা মান, ভাইয়া দুইটা মান, ভাইয়া তিনটা মান, চারটা মান, পাঁচটা মান, পাঁচটা পাইছি। তাহলে 1 নাম্বার মানের জন্য এখানে 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, 4-এর জন্য 4, 5-এর জন্য 5। তার মানে তোমাকে যখন বলবে যে যদি 7.88 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে হয়, সেকেন্ডের মধ্যে মুক্তিবেগের মান, তাহলে কি হবে? বস্তুটা যে পৃথিবী পৃষ্ঠে একটা কোশ্চেন আসে যে বস্তুটা কি পৃথিবীতে ফেরত আসবে নাকি চলে যাবে, এটা আমরা জানি। সেটা হচ্ছে কি যে ব্যাক আসবে, তার মানে কি ফেরত আসবে। 2 নম্বর কোশ্চেনটা হলো ফেরত যদি আসে শেপটা কেমন হবে, মানে কোন শেপে আসবে, সেটা হলো দেখো কয় নাম্বার এটা? 3 নাম্বার। 3 নাম্বারে যাও, উপবৃত্তাকার, তার মানে কোন শেপে আসবে? উপবৃত্তাকার। এরপর তোমাকে যদি বলে যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগের মান হয়, তাহলে এটা কি পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে না ব্যাক আসবে? খেয়াল করি, কি আসবে? আউট, মানে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে কি হবে? চলে যাবে। এটা গেল। তারপরে আমরা কি করব? এখন যদি বলে আমাদের শেপটা কেমন হবে, শেপটা কেমন হবে? এটা 4 নাম্বার, তার মানে 4 নাম্বার মানে কি? অধিবৃত্তাকার। তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের শেপ, মানে আকার কেমন, এই জিনিসগুলা। আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। কারো যদি প্রবলেম থাকে একটু কমেন্ট সেকশনে জানাও। নামাজ, হ্যাঁ নামাজ এখন পড়তে হবে না, আমরা বরাবর 7টায় হচ্ছে ক্লাস শেষ করে দিব, 7টায় ক্লাস শেষ করে দিব, একটু দেখো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত প্রবলেম থাকার কোনো কথা না, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে ওকে, নামাজের টাইম দেওয়া হবে, আমাদের ক্লাসটাই হচ্ছে অফ করে দেওয়া হবে, অর্থাৎ 7টায় ক্লাস শেষ করে দেওয়া হবে। ওকে, এত টেনশনের কিছু নাই, নামাজ অবশ্যই পড়তে হবে। আমরা 7টায় শেষ করে দিব, আর 5 মিনিট। আচ্ছা দেখো কারো কোনো প্রবলেম আসছে কি না, বুঝতে পারছি। আচ্ছা ওকে 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 ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করি, দেখো আমরা এখানে আরও কিছু জিনিস আমরা আপাতত হচ্ছে ক্লাসটা আজকে নেব না, কারণ আমার নিজের একটু তাড়াহুড়ো আছে, আজকে ক্লাসটা এই জন্য একটু শর্ট করে নিতে হচ্ছে। তো আমরা আরও কিছু টপিক, একটা টপিক একটু শিখবো। আমি তোমাদেরকে বলি, যেহেতু আমাদের একটা এক্সাম আছে, সেই এক্সামের কোশ্চেনের জন্য জি এবং জি এই দুইটা নিয়ে সব ডিটেল পড়ে ফেলবা, জি এবং জি। ওকে, এই দুইটা নিয়ে সব ডিটেল পড়ে ফেলবা। তারপর হচ্ছে মুক্তিবেগ নিয়ে সব ডিটেল পড়ে ফেলবা, সব ডিটেল পড়ে ফেলবা, আমাদের এক্সামের জন্য কিন্তু লাগবে এবং অ্যাডমিশনের জন্য লাগবে। তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ নিয়ে সব ডিটেল পড়ে ফেলবা। ওকে, এই 3টা টপিক আমি হচ্ছে যেহেতু তোমাদেরকে পড়াই দিতে পারতেছি না, তার মানে কি করব, এই 3টা টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং এগুলো একটু পড়ে ফেলতে হবে। এবং অ্যাডমিশনের জন্য কিন্তু এই 3টা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, এই 3টা টপিক তোমার মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি 2 জায়গার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। আর আজকের ক্লাসের উপস্থিতিটা আসলে মানে একেবারে হতাশাজনক। যদি এরকম হয়, আমি পরবর্তী ক্লাসও দেখি যে এরকম উপস্থিতি, তাহলে হচ্ছে আমি নোটগুলো কাউন্ট করে লিস্ট দিয়ে দিব, আমি গ্রুপে এক্সামের আগে লিস্ট দিয়ে দিব। তার মানে যারা হচ্ছে এখন পর্যন্ত নোটগুলো সাবমিট করে নাই বা ক্লাস করে নাই, তাদেরকে আমরা আগে থেকে বাদ দিয়ে দিব। এখন তুমি বলতে পারো না যে ভাইয়া আমি তো রেজিস্ট্রেশন করছি,
এটা কোনো ম্যাটারই না। তুমি রেজিস্ট্রেশন করছো, তোমাকে তো বলা হয়েছে বারবার বারবার বলা হয়েছে, তুমি সেটা মেনটেন করো নাই, তার মানে তোমার রেজিস্ট্রেশন করে কোনো লাভ হবে না। ওকে, সেটা আমি বারবার বলে দিছি, আগেই বলে দিছিলাম, এমন না যে রেজিস্ট্রেশন করার পরে বলতেছি, এটা তোমাকে আগেই বলে দেওয়া হয়েছে, এটা একটু বুঝতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যে পরবর্তী চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে, তো আমরা অলরেডি প্রায় ফার্স্ট পার্টে হচ্ছে প্রথম পত্রের ফার্স্টটা চ্যাপ্টার শেষ করছি, তো আমার টার্গেট হচ্ছে সেকেন্ড পার্টের ফার্স্টটা চ্যাপ্টার শেষ দেওয়া। সেকেন্ড পার্টের আমরা ফার্স্টটা চ্যাপ্টার শেষ দিব। ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড পার্টের কোশ্চেন সলভ করব, মেডিকেল কোশ্চেনগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকালকে আবার দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।